তাহলে বিস্তৃত দশা আর বিস্তার মাধ্যমের ইন্টারঅ্যাকশনের প্রকৃতির উপর ডিপেন্ড করেও কিন্তু কোলয়েডকে ক্লাসিফাই করা যেতে পারে। এছাড়াও আরেকটা ভাবে যেটা ক্লাসিফাই করা যায় সেটা হচ্ছে ডিসপার্সড ফেজ, মানে বিস্তৃত দশার কণাগুলোর প্রকৃতির উপর, মানে টাইপ অফ পার্টিকেল অফ দ্য ডিসপার্সড ফেজ, বিস্তৃত দশার কণাগুলোর প্রকৃতির উপর ডিপেন্ড করেও কিন্তু কোলয়েডকে ক্লাসিফাই করা যায়। সেরকমই দেখো তাহলে আমরা ফার্স্ট ক্লাসিফাই করব যেভাবে, সেটা হচ্ছে ফিজিক্যাল স্টেট অফ ডিসপার্সড ফেজ অ্যান্ড ডিসপারশন মিডিয়াম। তাহলে বিস্তৃত দশা আর বিস্তার মাধ্যমের ভৌত দশার উপর নির্ভর করে ভৌত অবস্থাটা কিরকম। তাহলে দেখো সলিড হচ্ছে ডিসপার্সড ফেজ আর বিস্তার মাধ্যম হচ্ছে সলিড। তাহলে একটা সল উৎপন্ন হয়েছে, দেখেছো? যেরকম দেখো কালার্ড গ্লাস গুলো, হ্যাঁ, জেমস্টোন, এইগুলো কিন্তু এক একটা সলিড সল, মানে এদের কঠিন পদার্থ এটা এবং বিস্তৃত আছে কঠিন, কঠিনের মধ্যেই, মানে বিস্তার মাধ্যমও কঠিন, বিস্তৃত দশাও কঠিন। এখান থেকেও কিন্তু তোমাদের এমসিকিউস আসতে পারে, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এনইটি আর জেইর জন্য। সেরকমই সলিড, লিকুইড, শুধু সল। যদি ধরো জল বিস্তার মাধ্যম হলো তাহলে কিন্তু সেটাকে হাইড্রোসল বলে। বা বায়ু, ধরো বায়ুর মধ্যে বিস্তৃত আছে কোনো কঠিন পদার্থ, সলিড মানে গ্যাস, গ্যাসই তো বায়ু, বায়ুর মধ্যে বিস্তৃত আছে তখন কিন্তু সেটা অ্যারোসল। তার মানে সলিড যদি গ্যাসে বিস্তৃত থাকে তাহলে অ্যারোসল, হাইড্রোসল কখন হবে, লিকুইডে থাকলে, আর সলিড সল হবে সলিডের মধ্যে থাকলে। যেমন ধরো স্মোক, ডাস্ট, হ্যাঁ, স্মোক, ডাস্ট, এইগুলো দিয়েও কিন্তু তোমাকে এইগুলো তুলেও কিন্তু কোয়েশ্চেন দিতে পারে। আচ্ছা, সব রকম কোয়েশ্চেনই কিন্তু যেখান থেকে যেরকম আসতে পারে সব আমি অ্যাসাইনমেন্টে দেব, এবং মক টেস্টে তো তোমাদের দিই কোশ্চেন, সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এনইটি আর যেই জন্য, সেইগুলোর জন্য মক টেস্টটাও কিন্তু প্রত্যেকেই অ্যাটেন্ড করার চেষ্টা করবে। প্রায় সবাই অ্যাটেন্ড করো তোমরা, তাও বলছি কেউ কেউ আছো দু একজন যারা অ্যাটেন্ড করো না, তাদেরকে বলছি যারা করো না তারা অবশ্যই কিন্তু মক টেস্টগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করবে, অ্যান্ড অ্যাসাইনমেন্টটাও কিন্তু ডেলি আমাকে সাবমিট করার চেষ্টা করো। এছাড়া দেখো তাহলে লিকুইড, সলিড তো ডিসপার্সড ফেজ হলো, যদি লিকুইডের সাথে হয় সলিডের, বা লিকুইডে বা গ্যাসের, তাহলে দেখো জেল ফর্ম হচ্ছে কোলয়েড হিসেবে, ইমালশন, অ্যারোসল। যেমন ধরো চিজ, বাটার, এগুলো কি রকম থাকে, জেল ফর্মে থাকে না, জেলি, তোমরা খাও তো পাউরুটি জেলি খাও তো, তাহলে জেল ফর্মে থাকে। বা মিল্ক, হেয়ার ক্রিম, দুধ কি থাকে, ইমালশন, তরলের মধ্যে তরলের মিশ্রণ, তাহলে বিস্তার মাধ্যমও তরল, তাহলে মিল্কের ক্ষেত্রে কি হবে, বিস্তার মাধ্যমও তরল আবার বিস্তৃত দশাটাও তরল। বা ফগ, মিস্ট, কুয়াশা, কুয়াশা কি হয়, গ্যাসের বায়ুর মধ্যে বিস্তৃত থাকে তো, অ্যারোসল তো, তাহলে কুয়াশা, ক্লাউড, মেঘ, ইনসেকটিসাইড স্প্রে বা কীটনাশক স্প্রে গুলো, সেগুলো কি হয় না গ্যাসীয় মাধ্যমে বিস্তৃত থাকে, তার মানে এগুলো তো এক একটা তরল, সেগুলো গ্যাসীয় মাধ্যমে বা বায়ুর মধ্যে বিস্তৃত থাকছে, এয়ারে, তাই জন্য এরা হচ্ছে এরোসল। ফোম, ফোম হচ্ছে কি সলিডে বিস্তৃত আছে, সলিড সল এক একটা। আবার গ্যাসীয় পদার্থ লিকুইডে বিস্তৃত আছে, মানে গ্যাসের বিস্তৃত দশাটা হচ্ছে গ্যাস আর বিস্তার মাধ্যমটা হচ্ছে লিকুইড। সেরকম হচ্ছে ফোম, যেরকম হুইপ ক্রিম, ফ্রথ, এইগুলো কিন্তু লিকুইড হচ্ছে এদের ক্ষেত্রে বিস্তার মাধ্যম, মানে লিকুইডের মধ্যে বিস্তৃত থাকছে তরলের মধ্যে, আর পদার্থটা হচ্ছে গ্যাসীয়। এক্ষেত্রে দেখো মেনি কমার্শিয়াল প্রোডাক্ট অ্যান্ড, এখানটা দেখছি, হ্যাঁ, মেনি কমার্শিয়াল প্রোডাক্ট অ্যান্ড ন্যাচারাল অবজেক্টস আর কোলয়েড। বিভিন্ন যে প্রকৃতিজাত যে বস্তুগুলো বা বাণিজ্যিক প্রোডাক্টগুলো, যেমন ধরো হুইপড ক্রিম ইজ আ ফোম, যেটা আমরা বললাম তরলে বিস্তৃত থাকছে, বিস্তার মাধ্যম এদের ক্ষেত্রে তরল, মানে তাহলে ফোম হচ্ছে হুইপ ক্রিম ইজ আ ফোম which is a gas dispersed in a liquid, তাহলে বিস্তার মাধ্যম হচ্ছে এখানে লিকুইড,
বিস্তার মাধ্যম হচ্ছে লিকুইড, তার মানে তরলের মধ্যে বিস্তৃত আছে। হুইপড ক্রিম, দেখবে আমাদের কেক মেকিং এর সময় হুইপড ক্রিম অনেক সময় কাজে লাগে। Fire fighting foam used at emergency airplane landing are also colloidal system. Colloidal সিস্টেমের মধ্যে কিন্তু এই যে অগ্নি নির্বাপক যে ফোমটা ইউজ হয় না, গ্যাসটা, অগ্নি নির্বাপক যে গ্যাসটা, সেটা কিন্তু এই প্লেন যখন ল্যান্ড করে, এয়ারপ্লেন উড়োজাহাজ যখন ল্যান্ড করে, তখন কিন্তু এই ফায়ার ফাইটিং ফোমটা ভীষণ ইম্পর্টেন্ট হয়, ভীষণ কাজে লাগে। সেটাও তাহলে একটা কোলয়েডাল সিস্টেম, কারণ ফোম তো, ফোম মানেই তো একটা কোলয়েডাল সিস্টেম, কারণ গ্যাসের মধ্যে তরল, গ্যাসটা তরলে বিস্তৃত আছে, তাই তো? বিস্তার মাধ্যম হচ্ছে তরল আর গ্যাস হচ্ছে সেই পদার্থটা গ্যাসীয়। মোস্ট বায়োলজিক্যাল ফ্লুইডস আর অ্যাকুয়াস সল, লাইক ধরো সলিডস ডিসপার্সড ইন ওয়াটার, কঠিন জলে বিস্তৃত আছে। তার মানে বায়োলজিক্যাল ফ্লুইড হচ্ছে এখানে একটা জল, যেহেতু বিস্তার মাধ্যম তাই সেটাকে হাইড্রোসল বলতে পারি, অথবা আমরা অ্যাকুয়াস সলও বলতে পারি। উইদিন এ টাইপিক্যাল সেল, একটা কোষের ক্ষেত্রে প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড আর কোলয়েডাল সাইজড পার্টিকেল, তার মানে প্রোটিন আর নিউক্লিক অ্যাসিডটাও কিন্তু এই কোলয়েডাল কণার আকারেরই হয়, যেটা কিছু ক্ষুদ্র অণু আর আয়ন রূপে অ্যাকুয়াস সলিউশনের মধ্যে বিস্তৃত থাকে, তার মানে লিকুইডের মধ্যে বিস্তৃত আছে, তার মানে তার বিস্তার মাধ্যম কি হবে? লিকুইড, জল, অ্যাকুয়াস সলিউশনে বিস্তৃত থাকে। তাহলে এখানে আমরা সল, জেল, ইমালশন এগুলো তো দেখলাম। এই চ্যাপ্টারে মেইনলি আমরা সল আর ইমালশনটাই তোমাদের সিলেবাসে আছে। জেলটা কিন্তু শুধু জেনে রাখতে হবে যে লিকুইডস ইন সলিড, তার মানে বিস্তার মাধ্যম হচ্ছে সলিড কঠিন, আর বিস্তৃত দশা হচ্ছে লিকুইড, কঠিনের মধ্যে তরল বিস্তৃত আছে। ঠিক আছে, চলো তাহলে এখান থেকে একটা এমসিকিউ করে নাও। এমসিকিউ 3, এমসিকিউ 3 এর কোশ্চেনটা আছে, colloids are classified on the basis of, ये চারটে অপশন আছে এ বি সি ডি, তাহলে কোন অপশনটা কারেক্ট তোমরা লাইভ চ্যাটে লেখো। কোলয়েডকে কিসের উপর ভিত্তি করে ক্লাসিফাই করা হয়? কোলয়েডকে কিসের উপর ভিত্তি করে ক্লাসিফাই করা হয় সেটা আমরা কোলয়েডের শুরুতেই পড়লাম। এমসিকিউ 3 এর অপশন দিয়ে এটা কোনটা হবে তোমরা লিখবে লাইভ চ্যাটে। তাহলে colloids are classified on the basis of all of the above, all of the above, কারণ physical state of dispersed phase and dispersion medium এর উপর ভিত্তি করে ক্লাসিফাই করা হয়। আবার নেচার অফ, অপশন বি তে যেটা আছে, নেচার অফ ইন্টারঅ্যাকশন বিটুইন ডিসপার্সড ফেজ এন্ড ডিসপারশন মিডিয়াম, এটার উপর ভিত্তি করেও কিন্তু ক্লাসিফাই করা হয়। এছাড়া টাইপস অফ পার্টিকেল ইন দা ডিসপার্সড ফেজ, এদের উপর ভিত্তি করেও কিন্তু ক্লাসিফাই করা হয়। তাহলে অপশন ডি ইজ দা কারেক্ট অপশন, অল অফ দা অ্যাবভ। ঠিক আছে, এবার চলো আমরা সেকেন্ড ক্লাসিফিকেশন যেটা বললাম, যে নেচার অফ ইন্টারঅ্যাকশন বিটুইন ডিসপার্সড ফেজ আর ডিসপারশন মিডিয়াম, এই বিস্তৃত দশার বিস্তার মাধ্যমের যে ইন্টারঅ্যাকশনের প্রকৃতি, এটার উপর ডিপেন্ড করে দুটো ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে একটা লায়োফিলিক, একটা হচ্ছে লায়োফোবিক। লায়োফিলিক মানে সলভেন্ট অ্যাট্রাক্টিভ, দ্রাবক আকর্ষী, আর লায়োফোবিক হচ্ছে ঠিক অপোজিট, দ্রাবক বিকর্ষী, সলভেন্ট রিপিলিং। ইফ ওয়াটার ইজ দ্য ডিসপারশন মিডিয়াম, জল যদি সেখানে বিস্তার মাধ্যম হয়ে থাকে, তাহলে সেটা যদি জল আকর্ষী হয় তাহলে হাইড্রোফিলিক, আর জল বিকর্ষী হলে মানে দ্রাবক আকর্ষী প্রক্রিয়ার জন্য জল যদি বিস্তার মাধ্যম হয় তাহলে সেটাকে হাইড্রোফিলিক বলবো। কারণ লায়োফিলিক এই হাইড্রোফিলিক, কারণ জল আকর্ষী বা দ্রাবক আকর্ষী।
আর দ্রাবক বিকর্ষী বা লায়োফোবিকের ক্ষেত্রে যদি জল বিস্তার মাধ্যম হয়ে থাকে তখন সেটাকে কি বলবো, তখন সেটা হচ্ছে হাইড্রোফোবিক। এই ছোট ছোট পয়েন্টস গুলো কিন্তু তোমাদের এনইটি বা জেইর জন্য, এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে চলো দেখি যে লায়োফিলিক কোলয়েডসটা কি। লায়োফিলিক মানেই তো সলভেন্ট অ্যাট্রাক্টিং, তার মানে লায়োফিলিক মিন্স লিকুইড লাভিং, মানে তরল আকর্ষণ, মানে তরল দেখলেই আকর্ষিত হয়, সেটাকে বলছে লায়োফিলিক। কোলয়েডাল সল্টস ডিরেক্টলি formed by mixing substances like gum, starch, gelatin, rubber, etc. with a suitable liquid, যেটা হচ্ছে ডিসপারশন মিডিয়াম। তার মানে একটা তরলের মধ্যে যখন আমরা এই গাম, জিলেটিন, স্টার্চ এইসবের মিশ্রণগুলো মানে কোলয়েডাল সলের সাথে মিক্সড করছি, যেগুলো কিভাবে প্রডিউসড হয়, এই যে গাম, জিলাটিন, স্টার্চ এইগুলোর মিশ্রণেই তো উৎপন্ন হয় কোলয়েডাল সল্টটা। যখন লিকুইডের সাথে মিশ্রিত করছি, তার মানে বিস্তৃত দশা আর বিস্তার মাধ্যম, বিস্তৃত দশা গাম, স্টার্চ, জিলাটিন, এদের সাথে সুইটেবল লিকুইড হচ্ছে ডিসপারশন মিডিয়াম, এখানে তরল বিস্তার মাধ্যম। তরল আকর্ষী হয়তো, তবেই তো দ্রাবক আকর্ষী বলছে, সেই জন্যই লায়োফিলিক। তাহলে সেই তখনই কিন্তু সেটাকে লায়োফিলিক কোলয়েডস বলছি। দ্রাবক আকর্ষী কোলয়েড তখনই বলছি তখন এই বিস্তার মাধ্যমের প্রতি বিস্তৃত দশা যেটা হবে তার তীব্র আসক্তি থাকবে। An important characteristic of this salt is that if the dispersion medium is separated from the dispersed phase, যদি বিস্তৃত দশা থেকে বিস্তার মাধ্যমটা আমরা তো ওটাকে যুক্ত করেছি, এবার যদি ধরো সেটা বাষ্পায়নে ইভাপোরেট করে গেছে, বাষ্পায়নের মাধ্যমে যদি সেপারেট হয়ে যায়, বিস্তার মাধ্যম থেকে বিস্তৃত দশা এই দুটো সেপারেট হয়ে যায় যদি, তাহলে the salt can be reconstituted by simply remixing with the dispersion medium. সল কিন্তু আবার রিকনস্টিটিউট করতে পারে, আবার সেখানে ডিসপারশন মিডিয়াম অ্যাড হয়ে রিমিক্স করে দিল, আবার পুনরায় মিশ্রিত করে। তার মানে বিস্তার মাধ্যম যেটা তরল থাকবে সেটাকে আবার পুনরায় মিশ্রিত করে সল কি করতে পারে, রিকনস্টিটিউট করতে পারে, আবার সল গঠিত হতে পারে। সেই কারণে এটাকে রিভার্সেবল প্রসেস বলে। রিভার্সেবল সল কেন বলা হয়, তাহলে এখান থেকে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের আসতে পারে। কেন বলা হয় না, সল ক্যান বি রিকনস্টিটিউটেড বাই সিম্পলি রিমিক্সিং উইথ দ্য dispersion medium. That is why these salts are also called reversible salt. সেই জন্য কি হয়, যেটা যেহেতু এরা আবার পুনরায় ডিসপারশন মিডিয়ামকে পুনরায় মিশ্রিত করে রিকনস্টিটিউট করতে পারছে সেপারেট হয়ে যাওয়ার পরেও, তাই জন্য এরা কোয়াইট স্টেবল হয়, স্থায়ী হয়। তো এরা সেই জন্যই ক্যান নট বি ইজিলি কোয়াগুলেটেড, এদেরকে সহজে তঞ্চিত করা বা অধক্ষিপ্ত করা যাচ্ছে না, কারণ এরা তো আবার রিকনস্টিটিউট করে যাচ্ছে, তাহলে কি করে আর তঞ্চন করা যাবে। কিন্তু যখন লায়োফোবিক কোলয়েড পড়বো তখন দেখো সেটা তো লিকুইড হেটিং, মানে লিকুইড লাভিং মানে তরল আকর্ষী, লিকুইড হেটিং মানে তরল বিকর্ষী, মানে দ্রাবক বিকর্ষী যেটা বলছিলাম। লায়োফোবিক মিন্স লিকুইড হেটিং সাবস্টেন্সেস লাইক মেটালস বা দেয়ার সালফাইডস, কিছু ধাতু আছে বা তাদের যে সালফাইডস গুলো আছে, when simply mixed with the dispersion medium do not form the colloidal salt. তার মানে এরা কিন্তু ডিসপারশনে, আমরা লায়োফিলিকের ক্ষেত্রে কি দেখেছিলাম, যখন লায়োফিলিক একটা ডিসপারশন মিডিয়াম যখন সেখানে লিকুইড ছিল তরল আকর্ষী, যেহেতু তারা ওই গাম, স্টার্চ, জিলাটিন এদের সাথে যখন আমরা ডিসপারশন মিডিয়াম মিক্সড করছি তখন কোলয়েডাল সল্ট তৈরি করছিল, কিন্তু এরা তো লিকুইড হেড করে, তাহলে সেই জন্য metals and their sulfides when simply mixed with dispersion medium do not form colloidal salt. Their colloidal salts can be prepared only by special method. কিছু বিশেষ পদ্ধতির দ্বারা কিন্তু colloidal salt তৈরি করা যায়। কিভাবে? Such salts are called liophobic. তাহলে এই যে সলগুলো যেগুলো colloidal salt তৈরি করতে পারছে না ডিসপার্স মাধ্যমে, তার মানে বিস্তার মাধ্যমের প্রতি বিস্তৃত দশার কোনো আসক্তিই নেই, দেয়ার কলয়েডিয়াল সল্ট হলো
These salts are readily precipitated or coagulated, মানে এরা অধক্ষিপ্ত হচ্ছে এই সলগুলো বা কোয়াগুলেট করছে মানে তঞ্চিত হচ্ছে on the addition of small amount of electrolyte. ইলেকট্রোলাইট মানে কি? তড়িৎ বিশ্লেষ্য। তোমরা এটা স্ট্রাকচার অফ অ্যাটমে পড়েছো যে তড়িৎ বিশ্লেষ্য, বাট ইলেকট্রোলাইটস কিছু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের অ্যাডিশনের ফলে কি হলো না ওই সল্টটা মানে কোয়াগুলেট করছে বা প্রেসিপিটেট করছে। এবার বাই হিটিং অর বাই সেকিং, তার মানে যখন আমি ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সলেতে যোগ করে ঝাঁকাচ্ছি বা তাপ প্রয়োগ করছি, তখন তো প্রেসিপিটেট করছে বা কোয়াগুলেট করছে। তার মানে কি তাপ প্রয়োগের ফলে বা ঝাঁকালে ওই ডিসপারশন মিডিয়ামটা যোগ করলে তো সল তৈরি হচ্ছে না, আমাকে তার জন্য তড়িৎ বিশ্লেষ্য মানে ইলেকট্রোলাইট অ্যাড করতে হচ্ছে। তার মানে কি এটা থিতিয়ে পড়ছে, তো অধক্ষিপ্ত হচ্ছে বা কোয়াগুলেট করে যাচ্ছে, তঞ্চিত হয়ে যাচ্ছে, তাই জন্য এটা স্টেবল নয়, তার মানে এটা একটা আনস্টেবল প্রসেস। ফার্দার ওয়ান্স প্রেসিপিটেটেড, একবার অধক্ষিপ্ত তো হয়ে গেছে, তাই জন্য এরা দে ডু নট গিভ ব্যাক দ্য কোলয়েডাল সল্ট বাই সিম্পলি অ্যাডিশন অফ দ্য ডিসপারশন মিডিয়াম। তার মানে একবার যে অধক্ষিপ্ত হয়ে গেল, এরপরে যদি আমি ডিসপারশন মিডিয়াম অ্যাড করি তাহলে কিন্তু তারা আর কোলয়েডাল সল্ট দেবে না। সেই জন্য এটা হচ্ছে একটা ইরিভার্সিবল প্রসেস। যদি রিভার্সিবল হতো তারা কি আবার রিকনস্টিটিউট করতে পারতো সল্টটা, যেটা কারা করে? লায়োফিলিক কোলয়েড করে, কিন্তু লায়োফোবিক কোলয়েড কিন্তু পারে না সেটা। তাই জন্য এরা তো অধক্ষিপ্ত আগেই হয়ে যাচ্ছে তড়িৎ বিশ্লেষ্য অ্যাড করা মাত্রই, তাহলে অধক্ষিপ্ত হয়ে যাচ্ছে বলে এরা স্টেবল আর আনস্টেবল প্রসেস। তাই জন্য কি হচ্ছে একবার অধক্ষিপ্ত হয়ে গেছে বলে এরা আর কোলয়েডাল সল্ট উৎপন্ন করতে পারছে না, আর দিতে পারছে না। ডিসপারশন মিডিয়াম অ্যাড করার পরেও এরা পারছে না, তাই জন্য এদেরকে ইরিভার্সিবল সল্ট বলছে, অপরাবর্ত সল্ট। লায়োফিলিক সল্ট যদি আমি প্রিজার্ভ করে রাখতে চাই তাহলে তার জন্য আমাদের কিছু স্টেবিলাইজিং এজেন্টের প্রয়োজন হয়। লায়োফিলিক সল্ট নিডস স্টেবিলাইজিং এজেন্টের প্রয়োজন হয় ফর দেয়ার প্রিজার্ভেশনের জন্য। আমাদের লাস্ট ক্লাসিফিকেশন পড়েছিলাম যেটার উপর ভিত্তি করে করা যায়, সেটা হচ্ছে বিস্তৃত দশার কণার প্রকৃতির উপর নির্ভর করে। বিস্তৃত দশার কণাগুলো যে আছে না তার প্রকৃতির উপর নির্ভর করে ক্লাসিফাই করা যায়। সেটা পড়ার আগে আমরা দুটো এমসিকিউ করে নেব। নাম্বার 4 এমসিকিউ, লায়োফিলিক colloids are called reversible colloids because A, B, C না D, কোন অপশনটা হবে? A, B, C না D, চারের কোন অপশনটা হবে? তোমরা লাইভ চ্যাটে 4 দিয়ে লিখবে। যারা ক্লাসটা করছো সবাই কিন্তু অ্যানসারটা দেওয়ার চেষ্টা করবে। ফোর অপশন দিয়ে কোন অপশনটা কারেক্ট হবে 4 দাগ দিয়ে সেটা লেখো লাইভ চ্যাটে। 4 A, B, C না D? লায়োফিলিক colloids are called reversible colloids। এটাকে তাহলে রিভার্সেবল কেন বলা হচ্ছে? না, এদেরকে রিভার্সেবল বলা হচ্ছে কারণ 4 এর অপশন বি হচ্ছে কারেক্ট অপশন, কারণ they can be again prepared by mixing residue in dispersion medium even after drying। তাহলে এদেরকে তো আমরা বললাম যে ডিসপারশন মিডিয়াম অ্যাড করে রিমিক্স করে আবার সল্টটাকে রিকনস্টিটিউট করা যায়। তাই জন্য কি এটাকে মানে যখন যদি ডিসপারশন মিডিয়াম থেকে ডিসপার্সড ফেজটা সেপারেট হয়ে যায় তারপরেও রিকনস্টিটিউট হয়, সেই কারণেই তো এটাকে রিভার্সিবল colloid বলে। তাহলে এমসিকিউ 4 এর অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। এবার তোমরা এমসিকিউ 5টা করবে। এমসিকিউ 5 এ দেখো লায়োফোবিক colloid এর কথা বলেছে। লায়োফোবিক colloid আর নট স্টেবল।
এরা স্টেবল হয় না কেন? তাহলে এখান থেকে তোমাদের এই কোশ্চেনগুলো কিন্তু এনইটি বা জেইর জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে নাম্বার 5 দিয়ে তোমরা অ্যান্সারটা লেখো, এ বি সি না ডি। কেন এরা স্টেবল হয় না, কেন এরা স্থায়ী প্রকৃতির হয় না? লায়োফোবিক মানে দ্রাবক বিকর্ষী কোলয়েড, লিকুইড হেটিং। লায়োফোবিক মিন্স লিকুইড হেটিং। তাহলে এটাও তোমরা লাইভ সেটে লেখো যে 5 এর কোন অপশনটা কারেক্ট হবে। তাহলে 5 এর এ হচ্ছে কারেক্ট অপশন। দে কোয়াগুলেট বাই হিটিং দেম উইথ দ্য ইলেকট্রোলাইট। তাহলে তারা তো কোয়াগুলেট করে যাচ্ছে তাপ প্রয়োগের মাধ্যমে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করলে তাপ প্রয়োগ করছি, প্লাস যদি ঝাঁকাই বললাম না বাই হিটিং অর বাই সেকিং, তাহলে তারা তঞ্চিত হয়ে যাচ্ছে বা অধক্ষেপ করে যাচ্ছে তাদের, তাই জন্য তো তারা স্থায়ী হতে পারছে না। তাহলে লায়োফোবিক কোলয়েডস আর নট স্টেবল বিকজ 5 এর অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। চলো তাহলে আমরা নেক্সট লাস্ট ক্লাসিফিকেশনের মধ্যে লাস্ট যেভাবে আমরা ক্লাসিফাই করতে পারি সেটা হচ্ছে ডিপেন্ডিং আপন দ্য পার্টিকেলস অফ ডিসপার্সড ফেজ colloids are classified as multimolecular, macromolecular and associated colloids. তার মধ্যে মাল্টিমলিকুলার colloids দেখো on dissolution a large number of atom or smaller molecule of a substance aggregate together to form species having size in the colloidal range 1 to 1000 nanometer. colloidal diameter তোমরা বললাম যে 1 থেকে 1000 nanometer রেঞ্জের হয়। তাহলে একটা দ্রবণের মধ্যে বা দ্রবীভবনের ডিসলিউশন, দ্রবীভবনে কি হয়, লার্জ নাম্বার অফ অ্যাটম বা স্মলার মলিকুল, ক্ষুদ্র অণু বা বহু সংখ্যক পরমাণু, একটা পদার্থের ক্ষুদ্র অণু বা বহু সংখ্যক পরমাণু জোটবদ্ধ হয়ে যায়। জোটবদ্ধ হয়েই কিন্তু এই মাল্টিমলিকুলার কোলয়েডটা তৈরি করে, যার কোলয়েডাল রেঞ্জ হয় 1 থেকে 1000 ন্যানোমিটার। যেমন ধরো গোল্ড সল্ট, তার মানে গোল্ড সল্ট কি, গোল্ড সল্ট হচ্ছে একটা দ্রাবক বিকর্ষী, দ্রাবক বিকর্ষী মানে লায়োফোবিক কোলয়েড, যেটা কন্টেন করে পার্টিকেল অফ ভেরিয়াস সাইজ, বিভিন্ন সাইজের কণা এরা কন্টেন করে, যাদের বহু সংখ্যক অ্যাটম রয়েছে, হ্যাভিং মেনি অ্যাটমস। এছাড়া ধরো সালফার সল্ট, তার মানে এরা কি মাল্টিমলিকুলার। মাল্টিমলিকুলার বলতে বোঝাচ্ছে বহু অণু সমন্বিত, বহু সংখ্যক অণু দিয়ে যে কোলয়েডটা গঠিত হচ্ছে সেটাই হচ্ছে মাল্টিমলিকুলার কোলয়েড। খুবই ইজি দেখো এটা। যেমন ধরো আবার সালফার সল্ট, সেটা কনসিস্ট হচ্ছে পার্টিকেল কন্টেনিং 1000 অর মোর অফ সালফার মলিকিউল। ঠিক আছে, তাহলে বহু সংখ্যক বহু অণু সমন্বিত কোলয়েড, সেটার মধ্যে গোল্ড সল্ট, সালফার সল্ট, তার মানে এরা কিন্তু লায়োফোবিক কোলয়েডের মধ্যে পড়ছে। ঘুরিয়ে তোমাদের এই কোশ্চেনটাও দিতে পারে কিন্তু, মাল্টিমলিকুলার কোলয়েড কোন মানে লায়োফোবিকের মধ্যে পড়ে না লায়োফিলিক কোলয়েডস এর মধ্যে পড়ে, তখন কিন্তু হবে লায়োফোবিক কোলয়েডস এর মধ্যে পড়ে, কারণ দ্রাবক বিকর্ষী, কারণ গোল্ড সল্ট, সালফার সল্ট এগুলো তো লিকুইড হেটিং কোলয়েড। নেক্সট হচ্ছে দেখো ম্যাক্রোমলিকুলার কোলয়েড। ম্যাক্রোমলিকিউলস ইন সুইটেবল সলভেন্ট ফ্রম সলিউশন in which the size of the macromolecule may be in the colloidal range, মানে কোলয়েডের রেঞ্জের মধ্যেই থাকে সেই ম্যাক্রোমলিকুলার কোলয়েড। মানে কি, বৃহৎ আণবিক, তার মানে তার আকারটা বৃহৎ হয়, বৃহৎ আণবিক আকার বিশিষ্ট, অণুর আকার বৃহৎ হয়, ম্যাক্রোমলিকিউল সেই রেঞ্জে থাকে। তাহলে সলভেন্ট সলিউশনে তাহলে আমরা সলভেন্ট ম্যাক্রোমলিকিউল গুলো যে একটা সলিউশন তৈরি করছে তাকেই বলছি আমরা কোলয়েডের রেঞ্জের মধ্যেই থাকে আমরা, এবং ইন হুইচ দ্য সাইজ অফ দ্য ম্যাক্রোমলিকিউল এই মেবি ইন দ্য কোলয়েডাল রেঞ্জের মধ্যে থাকে সাইজটা, তার মানে 1 থেকে 1000 ন্যানোমিটারের মধ্যে থাকে, তাকে বলছে ম্যাক্রোমলিকুলার কোলয়েড।
দিস কোলয়েডস আর কোয়াইট স্টেবল হয়, এগুলো কিন্তু খুবই স্থায়ী প্রকৃতির হয়, অ্যান্ড রিজেম্বল ট্রু সলিউশন, অনেকটা প্রকৃত দ্রবণের মতো হয়, প্রকৃত দ্রবণের অনুরূপ হয়। তাহলে দিস কোলয়েডস আর কোয়াইট স্টেবল হয় অ্যান্ড রিজেম্বল ট্রু সলিউশন ইন মেনি রেসপেক্ট। এখান থেকে কিন্তু খুব ভালো এমসিকিউ তোমাদের আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। যেমন ধরো ন্যাচারালি অকারিং ম্যাক্রোমলিকিউল, যেগুলো প্রকৃতিতে পাওয়া যায়, স্টার্চ, সেলুলোজ, প্রোটিন, এনজাইম, এইগুলো কিন্তু ম্যাক্রোমলিকিউলার কোলয়েডস। এইগুলো আবার কিন্তু লায়োফিলিক। আমাদের মাল্টিমলিকিউলারটা ছিল লায়োফোবিক, কিন্তু ম্যাক্রোমলিকিউলার কোলয়েড কিন্তু লায়োফিলিক কোলয়েডস এর আন্ডারে পড়ে। স্টার্চ, সেলুলোজ এগুলো তো দ্রাবক আকর্ষী। দোজ অফ ম্যানমেড ম্যাক্রো, মানুষের সৃষ্ট কিছু ম্যাক্রোমলিকিউল আছে, যেমন ধরো পলিথিন বা নাইলন, সিনথেটিক রাবার, এগুলো কিন্তু ম্যাক্রোমলিকিউলার কোলয়েডস এর মধ্যে পড়ে। আর এটা কিন্তু খুব স্থায়ী হয় এবং ট্রু সলিউশন মানে প্রকৃত দ্রবণের মতন আচরণ করে। অ্যান্ড লাস্ট যে টাইপটা আছে আমাদের এই বিস্তৃত দশার কণার উপর ভিত্তি করে, অ্যাসোসিয়েটেড কোলয়েড। অ্যাসোসিয়েটেড কোলয়েডকে মাইসেলিও বলে। কেন বলে সেটা পরে দেখছি, সেটা আগে বলি যে অ্যাসোসিয়েটেড কোলয়েডটা কি না। দেয়ার আর সাম সাবস্টেন্স, কিছু পদার্থ আছে, which at low concentration, যারা খুব কম গাঢ়ত্বে, নিম্ন গাঢ়ত্বে বিহেভ অ্যাজ আ নর্মাল স্ট্রং ইলেকট্রোলাইট, একটা তীব্র তড়িৎ বিশ্লেষের মতো এরা আচরণ করে, একটু সাধারণ যে তীব্র তড়িৎ বিশ্লেষণ সেরকম। কিন্তু যখনই কনসেন্ট্রেশনটা হায়ার হয়ে যাবে, হায়ার কনসেন্ট্রেশনে এক্সিবিট করছে কোলয়েডিয়াল বিহেভিয়ার, তখন কিন্তু কোলয়েডিয়াল ধর্ম এরা প্রদর্শন করছে ডিউ টু দ্য ফরমেশন অফ এগ্রিগেটস, তার মানে জোটবদ্ধ হয়ে যাচ্ছে পরমাণু বা অণু বা আয়নগুলো। তাই জন্য মানে হায়ার কনসেন্ট্রেশন, গাঢ়ত্ব যখন বেশি হয়ে যাচ্ছে, তখন তো এরা একসাথে ঘনীভূতটা বেশি হচ্ছে, জোটবদ্ধ বেশি হয়ে যাচ্ছে, তখন কিন্তু এরা কোলয়েডিয়াল বিহেভিয়ার প্রদর্শন করছে, কোলয়েডিয়াল ধর্ম। এই এগ্রিগেটেড পার্টিকেল গুলো, যে এই জোটবদ্ধ কণাগুলো thus formed are called micelle। এই যে জোটবদ্ধ একটা কণা সৃষ্টি হচ্ছে সেটাকেই কিন্তু বলে মাইসেলি। এই মাইসেলি গুলোকেই কিন্তু অ্যাসোসিয়েটেড কোলয়েড বা মাইসেলি, দুটো কিন্তু একই টার্ম, মাইসেলি আর অ্যাসোসিয়েটেড কোলয়েড বা সংযোজিত কোলয়েড যেটাকে বলে, যেহেতু কি হচ্ছে না জোটবদ্ধ কণার আকারে এদেরকে পাওয়া যাচ্ছে। তাহলে লো কনসেন্ট্রেশনে এরা এদেরকে নর্মাল স্ট্রং ইলেকট্রোলাইট মানে সাধারণ যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে পাচ্ছি, আচরণ করছে, কিন্তু কনসেন্ট্রেশন যখন হায়ার হয়ে যাচ্ছে তখন এরা কোলয়েডীয় ধর্ম প্রদর্শন করছে, সেগুলোই হচ্ছে অ্যাসোসিয়েটেড কোলয়েড। The formation of micelle takes place only above a particular temperature, তার মানে একটা নির্দিষ্ট উষ্ণতার ঊর্ধ্বে এই মাইসেলিটা গঠিত হয়, যাকে ক্র্যাফট টেম্পারেচার বলে। এগুলো কিন্তু প্রত্যেকটা লাইন যেগুলো মার্ক করা আছে সেগুলো কিন্তু এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এনইটি অ্যান্ড জেইর জন্য। দ্য ফরমেশন অফ মিসেল, তার মানে মাইসেলি কখন গঠিত হবে, একটা নির্দিষ্ট টেম্পারেচার, একটা পার্টিকুলার টেম্পারেচারের ঊর্ধ্বে, সেই টেম্পারেচারটাকে বলে ক্র্যাফট টেম্পারেচার, অ্যান্ড অ্যাবভ এ পার্টিকুলার কনসেন্ট্রেশন, একটা নির্দিষ্ট গাঢ়ত্বের ঊর্ধ্বে আর একটা নির্দিষ্ট টেম্পারেচারের ঊর্ধ্বে মাইসেলি গঠিত হয়। যে টেম্পারেচারের ঊর্ধ্বে গঠিত হয় তাকে ক্র্যাফট টেম্পারেচার বলে, আর যে নির্দিষ্ট গাঢ়ত্বের ঊর্ধ্বে অ্যাবভ এ পার্টিকুলার কনসেন্ট্রেশন তাকে বলে ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন, মানে সংকট মিশেলীকরণ গাঢ়ত্ব যেটা বলে সেটাকে, কারণ এই গাঢ়ত্বের ঊর্ধ্বেই মিশেলিটা গঠিত হয়। অন ডাইলুশন দিস কোলয়েডস রিভার্ট ব্যাক টু, এটা আবার ইন্ডিভিজুয়াল আয়নেও রিভার্ট ব্যাক করতে পারে। সারফেস অ্যাক্টিভ এজেন্ট মানে পৃষ্ঠতল সক্রিয় যে পদার্থগুলো এনজাইমের থাকে দেখবে অ্যাক্টিভ এজেন্ট, এদের ক্ষেত্রে কি বলছে, এনজাইমের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কিছু অ্যাক্টিভ গ্রুপ, এদের ক্ষেত্রে দেখো অ্যাসোসিয়েটেড কোলয়েডের ক্ষেত্রে সারফেস অ্যাক্টিভ এজেন্ট যেমন সাবান, সিনথেটিক ডিটারজেন্ট, এগুলোর ক্ষেত্রে কি হয় না তোমাদের ক্রিটিক্যাল যে মাইসেলি কনসেন্ট্রেশনটা হয় 10⁻⁻⁴ টু 10⁻⁻8 মোল পার লিটার। এগুলো কিন্তু মানে এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে সাবানের ক্ষেত্রে সাবান, ডিটারজেন্ট এগুলোকে কিন্তু আমরা অ্যাসোসিয়েটেড কোলয়েডস এর মধ্যে ফেলি, ঠিক আছে।
তাহলে এইটা কিন্তু লায়োফোবিক আর লায়োফিলিক দুটো পার্টি কিন্তু আছে। আমাদের মাল্টিমলিকিউলারে কি ছিল? লায়োফোবিক। আচ্ছা, ম্যাক্রোমলিকিউলার কোলয়েডের মধ্যে ছিল লায়োফিলিক, আর অ্যাসোসিয়েটেড কোলয়েডে কিন্তু দুটো পার্টি রয়েছে, লায়োফোবিক অ্যান্ড লায়োফিলিক পার্ট। ঠিক আছে, তাহলে চলো এখান থেকে এটাই আমাদের লাস্ট টপিক ছিল। এরপর তোমাদের এখানে বেঙ্গলি প্যারাগ্রাফটা দেওয়া আছে এর মধ্যে। চলো এখান থেকে তাহলে লাস্ট একটা এমসিকিউ, নাম্বার 6 এমসিকিউ তোমরা করে নাও। সেটা হচ্ছে which of the following colloids resemble to the true solution? Which of the following colloids resemble to the true solution? মানে প্রকৃত দ্রবণের মতন, প্রকৃত দ্রবণের একদম অনুরূপ হয় কোন কোলয়েডসটা? একটু আগে আমরা পড়েছি, তাহলে 6 এর কোন অপশনটা হবে? 6 দিয়ে কোন অপশনটা হবে তোমরা লাইভ চ্যাটে লেখো। এটা আমাদের আজকে লাস্ট এমসিকিউ। তাহলে which of the following colloids resemble to the true solution? প্রকৃত দ্রবণের মতন কি আচরণ করে? সেটা হচ্ছে ম্যাক্রোমলিকিউলার কোলয়েডস, তাই তো? আমরা একটু আগেই বললাম ম্যাক্রোমলিকিউলার কোলয়েডস এর মধ্যে নাম্বার 6 এর, তাহলে অপশন বি কারেক্ট অপশন। 6 এর বি হচ্ছে কারেক্ট অপশন, ম্যাক্রোমলিকিউলার কোলয়েডস। তাহলে এটা হচ্ছে খুব স্থায়ী হয় আর ট্রু সলিউশনের মতো বিহেভ করে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের আমরা এই অবধি পড়লাম। নেক্সট আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে তোমাদের মেকানিজম, মাইসেলি যে এই যে অ্যাসোসিয়েটেড কোলয়েড গঠিত হলো, এর যে মেকানিজমটা আছে সেটা আমরা নেক্সট ক্লাসে করব। তার আগে আমরা একটা এক্সট্রা ক্লাস করব, সেই ক্লাসেই করে নেব এই ক্লাসিফিকেশন এন্ড প্রিপারেশনটা পুরোটা কমপ্লিট করব। নেক্সট ক্লাসটা কবে হবে আমি তোমাদের গ্রুপে জানিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। বাই, থ্যাংক ইউ।